এক গ্রামে রিয়া ও সুমি নামের দুই বোন বাস করত। রিয়া ছোট থেকেই মডার্ন ছিল, সবসময় সাজুগুজু করতে ভালোবাসতো। আর ওর ইচ্ছে ছিল একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে শহরে সেটেল হয়ে যাওয়ার। অন্যদিকে রিয়ার মতো এত বড় স্বপ্ন কখনোই ছিল না ছোট বোনের। সুমি সবসময় একটা শান্তি ও সুখের জীবন চাইতো। ওর কাছে টাকা পয়সার চেয়ে ভালো থাকাটাই সবচেয়ে বেশি ম্যাটার করত। তাই ও সবসময় চাইতো ও এমন কাউকে বিয়ে করবে যে ওকে সবসময় সম্মান করবে আর ভালোবাসবে। টাকা না হলেও সংসারে সুখ বা শান্তির কোনো কমতি থাকবে না। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। এভাবেই দিন চলতে থাকে। ওরা দুই বোন বড় হয়ে যায়। রিয়া বিয়ে করে শহরের একজন নামি দামি ব্যবসায়ী ছেলেকে, যার কাছে অনেক টাকা ছিল। অন্যদিকে সুমি বিয়ে করে গ্রামের এক কৃষককে, যার কাছে এত টাকা তো ছিল না, শুধু ছিল কয়েক খণ্ড জমি, যাতে সে চাষাবাদ করত। সুমির শ্বশুরবাড়িতে ওর স্বামী ছাড়া আর কেউই ছিল না। সুমি ওর স্বামীকে সব কাজে সাহায্য করত। অন্যদিকে রিয়া ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওর স্বামীর সঙ্গে ওর শ্বশুর শাশুড়িকেও পায়, যারা কিনা অনেক স্টাইলিশ আর মডার্ন ছিল। সারাদিন পার্টি করে বেড়াতো। তাদের বাড়িতে টাকা পয়সার কোনো কমতি ছিল না। রিয়া ওর স্বপ্নের মতো জীবন পেয়ে অনেক খুশি ছিল। এত ধনী সবকিছু! আমি তো এমনটাই দেখতে চেয়েছিলাম। এই জন্যই তো এত সাজুগুজু করতাম, যেন কোনো ধনী পরিবারের ছেলে আমাকে পছন্দ করে আর আমি ওদের সঙ্গে থেকে এমন সুখের জীবন কাটাতে পারি। শোনো ডার্লিং, আমাকে তুমি সবকিছু এনে দিবে। তোমাদের বাড়িতে এত কিছু আছে, তোমাদের এত টাকা আছে, তাহলে সোনার বেডরুম নেই কেন? আমার সবকিছু সোনা দিয়ে বানানো চাই। ওকে ডার্লিং, তুমি যখন বলেছো এটা আর এমন কি, আমি আমাদের পুরো বেডরুমটাই সোনার করে নিচ্ছি। তুমি শুধু ওয়েট করো। কিছুদিনের মধ্যেই রিয়াকে ওর স্বামী সোনা দিয়ে একটা বেডরুম বানিয়ে দেয়, যেখানে সোনার বিছানা, সোনার আলমারি, সবকিছু সোনার তৈরি ছিল। আরে শুধু সোনার বেডরুম দিয়ে হবে না, আমি চাচ্ছি আরো অন্য কিছু। আরে তুমি একবার মুখ ফুটে বলো না, আমতা করছো কেন? তোমার কি হীরের কিছু লাগবে? হীরের কিছু হলে তো ভালোই হয়। তুমি চাইলে আমাকে ডায়মন্ড দিয়েও কিছু বানিয়ে দিতে পারো। আমি চাই আমাদের বাড়িঘর দেখে সবাই ভাববে যে আমরা কোনো রাজমহলে থাকি। এত কিছু সাদামাটা ভালো লাগছে না। আর হ্যাঁ, আমাদের দামি দামি কিছু গাড়িও দরকার। তুমি একবার বলো না, ল্যাম্বরগিনি গাড়ি চাই তোমার? এছাড়া আমাদের গ্যারেজে তো 10টা গাড়ি আছেই। ঠিক আছে, আমি তোমার সঙ্গে শপিংয়ে যাব। আর হ্যাঁ, গাড়ির শোরুমেও যাব। নতুন কিছু গাড়ি লাগবে। আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওই কালারের গাড়ি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। আমি এখন একটু ব্যবসায়ের কাজে দেশের বাহিরে যাচ্ছি। আসতে আমার 2 মাস সময় লেগে যাবে। কি বলছো? 2 মাসের জন্য তুমি থাকবে না? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কেন ডার্লিং, আমি তো তোমাকে সোনা দানা সবকিছু দিয়েই ভরিয়ে রেখেছি। আমাকে আর কি প্রয়োজন? তুমি তো জানো আমি ব্যবসার কাজে বাইরে থাকি, কত মিটিং করতে হয়। তোমার টাকা লাগলে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। তোমার যত ইচ্ছা পার্টি করো, শপিং করো, আনন্দ করো, কেমন? আমি তাহলে আসি। এই বলে রিয়ার স্বামী বিদেশে চলে গেল। রিয়া ওর স্বামী চলে যাওয়ার পর একদম একা হয়ে গেল। শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে সময় কাটানোর জন্য তাদের কাছে গিয়েও তাদেরকে পেল না, কেননা তারাও পার্টি করার জন্য বেরিয়ে গিয়েছিল। সোনার বেডরুম, সোনার বিছানা সবকিছু পেয়েও কেমন যেন রিয়ার মনে কোনো শান্তি ছিল না। রিয়া ভাবল, বাড়িতে বসে থেকে কি করব? যাই, আমার বোনকে একটু দেখে আসি। ও তো একটা গরিব কৃষককে বিয়ে করেছে, নিশ্চয়ই ও অনেক কষ্টে আছে। ওকে দেখে আসি, ওর জীবন কেমন চলছে। আমার মতো তো আর এত আনন্দে নেই। তখন রিয়া ওর স্বামীর একটা দামি গাড়িতে করে গাড়ি চালিয়ে গ্রামে চলে এলো ওর বোন সুমিকে দেখতে। সে এসে দেখে সুমি ওর স্বামীর সঙ্গে মাঠে কাজ করছে। এই কি, তুই এইভাবে কাদার মধ্যে কাজ করছিস কেন? আমাদের বাবা তো কখনো তোকে এত কাজ করতে দেয়নি। তুই বিয়ে করলি এমন একটা গরিব ছেলেকে, যে কিনা তোকে দিয়ে এত কষ্ট করাচ্ছে। আরে আরে রিয়া আপু, তুমি এসেছো? আমি অনেক খুশি হয়েছি। আর আমি কই এত কাজ করছিলাম, এই সামান্য একটু জমির দেখাশোনা করছিলাম। আমরা দুজন ছাড়া তো আমাদের সংসারে কেউই নেই। ও একা একা এত পরিশ্রম করবে? আমার সহ্যই হচ্ছিল না।
ও তো আমাকে নামতেই দিচ্ছিল না, আমি জোর করেই নেমেছি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, তোর সঙ্গে গল্প করি। কতদিন পরে এলাম। ঠিক আছে ঠিক আছে। শুনছো, বোনের জন্য তুমি মিষ্টি দই নিয়ে এসো, ও দই খেতে খুব ভালোবাসে। আরে না না, আমি এখন দই খাই না, আমি এখন দামি দামি ডেজার্ট খাই। এগুলো তোদের এখানে পাওয়া যাবে না। আমি তোদের জন্য কিছু দামি খাবার নিয়ে এসেছি, এগুলো তোরা খেয়ে নিস। দামি খাবার কেন আনতে গেলে? আমি আমার স্বামীর সঙ্গে যা পাই তা খেয়ে খুশি আছি। এই তো আমরা সকালে আলু ভর্তা আর ডাল দিয়ে দুজনে মিলে কত আনন্দ করতে করতে ভাত খেলাম। দুজনে কত গল্প করলাম। ও শুধু জমিতেই যায় আর তারপর সারাক্ষণ আমার সঙ্গে থাকে। আমরা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি। এই গ্রামের আশেপাশেও ও আমাকে নিয়ে ঘুরতে যায়। আমি অনেক ভালো আছি রে বোন। টাকা পয়সা ছাড়া তুই ভালো আছিস কি করে? তোর কাছে তো কিছুই নেই, এই ঘরটাও তো কেমন ভাঙাচোরা। এই ভাঙাচোরা বাড়িতে তুই ভালো আছিস আর আমাকে বিশ্বাস করতে বলছিস? তুই মোটেও ভালো নেই। চল না আমার বাড়িতে গিয়ে দেখবি আমি কত আনন্দে থাকি। তারপর সুমি ওর বড় আপুর সঙ্গে রিয়াদের বাড়িতে গেল তার স্বামীকে নিয়ে। দেখেছিস, এটা আমার সোনার বেডরুম। আর এখানে সবকিছু সোনা দিয়ে বানানো, পাশের রুমটা রূপা দিয়ে বানানো। আমার বাড়িতে সবকিছুই আছে। সবকিছুই তো আছে আপু, তা তো বুঝলাম, কিন্তু তোমার স্বামী কোথায়? আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? এত বড় বাড়িতে তুমি একা কেন? আর শুধু চাকর বাকর ছাড়া কাউকেই তো দেখছি না। তুমি কি সত্যিই ভালো আছো? আসলে তোকে আমি কি বলবো, আমি ভালো নেই। আমার স্বামী আজকে 4 মাস হয়ে গেছে বিদেশে গেছে, আমাকে শুধু টাকা পাঠায়, কিন্তু আমার সাথে গল্পও করে না, কথাও বলে না। আমি ভাবতাম টাকা পয়সা থাকলেই আমি ভালো থাকবো, কিন্তু আমি ভুল ছিলাম, আমি মোটেও ভালো নেই। আমাকে তোর সাথে নিয়ে চল। তারপর সুমির সঙ্গে এই সব কিছু বলে কাঁদতে কাঁদতে রিয়া ওই বাড়ি ছেড়ে চলে আসে। এইদিকে রিয়া বুঝতে পারে টাকা পয়সা, সোনা দানা, সোনার বেডরুম, রূপার বেডরুম, এই সব কিছুতে কিছুই হয় না। ঘরে শান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ায় আর ভালো সম্পর্কে। এদিকে রিয়া চলে আসার পর রিয়ার স্বামীও বুঝতে পারে সে শুধু তার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তার স্ত্রীর মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছে। তাই সে দ্রুত রিয়ার সঙ্গে দেখা করতে সুমির ছোট্ট কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। আমি অনেক ভুল করে ফেলেছি। আমি ব্যবসার টাকা ইনকাম করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাকে প্রমিস করছি, আমি এত টাকা পয়সা নিয়ে আর ভাববো না। আমি তোমাকে নিয়ে অনেক ভালো সময় কাটাবো। এরপর ওরা দুই বোন তাদের স্বামীদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে।
এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা। একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি। তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে। পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালি তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এ কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি, চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে। পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো,
লালি, চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এ কি কাণ্ড দেখছি গো, আমার তো মাথা ঘোরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। এরপর দেখুন সোনার চুল রূপার চুল। জাদুর সোনারু রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তোমাদের রূপ আর ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি এসব সহ্য করব না। এমন কাজ করব যেন এই 3 মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে? না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে 3 বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন? আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা 3 মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল, তাই না, যে 3 মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে? সুন্দর, গুণবতী, রূপবতী মেয়ে বলে কথা। তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা 3 বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে 3 রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া। আর ওরা দেখতে হুবহু 3 বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো, যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের 3 বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু 3টা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো তোমাদের কি হয়েছে?
তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছো কি করে? তখন ওরা তিন বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো, আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের তিন রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদেরকেও বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। তারা মুখ ঢেকে রাখলো যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলে, কোথাও জায়গা পেলি না? এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে, বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো, আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো, আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি। তারপর ঘোরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন, আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার তিন সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়েই বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, তিনটে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস। তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও। বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে। কিন্তু তোমার তিন মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি তিন মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো, তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালকোঠরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার তিন মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের তিন বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে, আর তোমাদের মাথার চোর নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখনই আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা, তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবুদ্ধি বুড়ি তিন বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে।
অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনা রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকুঠুরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়। সৎ ও ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়। সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য। দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো, আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো। বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই। আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।